প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই দেশটারে ফাটা বাক্সের মধ্যে আটকাই দিছে। এখন আব্বা ডাকেন আর আল্লাহ ডাকেন, ছুটার কোনো পথ নাই। ট্রানজিট আর করিডোর এক জিনিস না, ট্রান্সশিপমেন্ট আর করিডোর এক জিনিস না। এই করিডোর আপনাকে আমরা দিব কেন? ভারত তার 1 ইঞ্চি জায়গাও কাউকে দিতে রাজি না। সে সবার জায়গার উপরে মাতবুরি করবো, কিন্তু তার জায়গায় কেউ মাতবুরি করুক এটা সে মেনে নিতে পারে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে তিস্তার এক ফোঁটা জল আমি দিব না, এবং ফারাক্কার যেই চুক্তি আছে 26 সালের রিনিউয়াল, এবং সেটাও আমি হতে দেব না। আমি 1 ছটাক জলও বাংলাদেশকে দিব না। তারা প্যাট্রিয়ট। যদি সার্ক বহাল থাকতো তাহলে তো আমার নেপালে যেতে, ভুটানে যেতে, ভারতের জায়গার উপরে যেতে আমি ভারতের পারমিশন নেওয়া লাগতো না। তো সার্কের নীতিমালাতেই ছিল। কিন্তু সার্কের নীতিমালাতে সার্কটা কে গঠন করছিল? এর প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর ভারত চায় দক্ষিণ এশিয়াতে বড় ভাই সুলভ আচরণ করতে। সার্ক হলে তো তার সেই বড় ভাই সুলভ আচরণ থাকে না। আর শেখ হাসিনা দেখলো জিয়াউর রহমান যেটা করছে, ওইটার সদস্য পদের চেয়ারের মধ্যে আমি যাই বসবো কেন? তার মনের হিংসা বিদ্বেষের কারণে ভারতের মিয়াবাই সুলভ আচরণ বহাল রাখার জন্য এই সার্ককে বাতিল করে দেওয়া হয়েছে, নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আপনার স্মরণাচারণ ভাই, 1994 সালে নেপাল এবং ভুটানের সাথে আমাদের ট্রানজিট চুক্তি হয়েছিল। ভারতের এই 22 কিলোমিটার জায়গা আমাদেরকে তারা ব্যবহার করতে দেয় না বিদায় আজকে 30 বছর পর্যন্ত আমরা নেপাল এবং ভুটানের সাথে এই ট্রানজিটটা বহাল করতে পারিনি। তাহলে আজকে যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় দাঁড়ায় অনেক বড় বড় লেকচার মারলো আর বক্তৃতা করলো, ওনার কাছে আমি প্রশ্ন করি যে আমাদের তো নেপাল আর ভুটানের ট্রানজিট চুক্তি আছে, কারণ চুক্তিটা তো সরকার বদল হয়, কাগজপত্র তো আর বদল হয় না। আপনি তো সচিব মানুষ, তাহলে আপনি এটা বহাল করলেন না কেন? আপনি বহাল করতে পারেন না, আমরা পারি না, সবাই ব্যর্থ হয়েছি। কারণ ভারত তার 1 ইঞ্চি জায়গাও কাউকে দিতে রাজি না। সে সবার জায়গার উপরে মাতবুরি করবো, কিন্তু তার জায়গায় কেউ মাতবুরি করুক এটা সে মেনে নিতে পারে না। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে তিস্তার এক ফোঁটা জলও আমি দিব না, এবং ফারাক্কার যেই চুক্তি আছে 26 সালের রিনিউয়াল, এবং সেটাও আমি হতে দেব না। আমি 1 ছটাক জলও বাংলাদেশকে দিব না। তারা প্যাট্রিয়ট, তারা দেশপ্রেমিক, তারা তাদের জনতার কথা ভাবে। আমার আর আপনার কাছে খারাপ লাগতেছে যে তিস্তার পানি পাবো না কেন, গঙ্গার পানি পাবো না, কিন্তু তারা প্যাট্রিয়ট। তারা শুধু খালি তিস্তা না, তিস্তা বেসিনের 18টা নদীর মধ্যে 16টার মধ্যে তারা বাদ দিছে। দিয়া পানি কোথায় নিয়ে যাইতেছে? সে রাজস্থান নিয়ে যাচ্ছে, মরুভূমিতে। সেখানে তারা আলু চাষ করে, পেঁয়াজ চাষ করে, গম চাষ করে। তারা হলো জাতীয়তাবাদী। আর আমরা আমাদের জায়গা কত তাড়াতাড়ি দিয়ে আরেকজনের কাছে ভালো হইতে পারবো, ক্ষমতার চেয়ারে থাকতে পারবো, সেজন্য আমরা উন্মুখ হয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই হলো আপনার সাথে আর ভারতীয়দের সাথে ডিফার করে। ট্রানজিট আর করিডোর এক জিনিস না, ট্রান্সশিপমেন্ট আর করিডোর এক জিনিস না। আপনি নেপালে যাবেন, ভুটানে যাবেন, পাকিস্তান যাবেন, শ্রীলঙ্কা যাবেন, আফগানিস্তান যাবেন, ইরান যাবেন, বার্মা যাবেন, যান, আমিও যাব। এটার নাম হলো ট্রানজিট। করিডোর হলো আপনার পশ্চিমবঙ্গ থেকে আপনি ত্রিপুরায় আসবেন, আপনার রাজ্য থেকে আপনার রাজ্যে আরেক রাজ্যে যাবেন, সেটা কি আমার উপর দিয়ে যাবেন। এটা হলো করিডোর। এই করিডোর আপনাকে আমরা দিব কেন? কি কারণে দিব? আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে কি হচ্ছে না? এই যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বড় বড় ডক্টরেট, ফুল এইচডি,
পিএইচডি তো করে নাই, একটা ফুল এইচডি করছে। এই সমস্ত লোকরা যখন বলে যে অসুবিধাটা কি, হারুন ভাই যে কথা বলছে যে অস্ত্র যাবে কিনা, গোলা বারুদ যাবে কিনা, তাদের সৈন্য পরিবহন হবে কিনা, এটা দেখার কোনো সুযোগ নেই তো। যে এমিও স্বাক্ষর হয়েছে, আপনি দেখেন 4, 5, 6, 7 এই ধারাগুলি আপনি দেখেন, সেখানে বলা হয়েছে যে তাদের ট্রেন আগে তো আমাদের এখানে আসতো, আসলে তাদের ড্রাইভার নেমে গেলে আমাদের ড্রাইভার চলতো। এই ছিল আমাদের ট্রেন যোগাযোগ। 5টা ট্রেন আমাদের চলতো, 3টা হলো আমাদের জনগণ চলতো, যাতায়াত করতো, আর 2টা হলো গোস্ট ট্রেন বা মালগাড়ি চলতো। কিন্তু এখন তা না, এখন হলো আপনাকে একটা চাইরে আছে, এটা এক্সিকিউটিভ চার্জ দিবে, নো ট্যাক্স, নো ভ্যাট, নো কিছু, একটা এক্সিকিউটিভ চার্জ দিবে। যেমন মনে করেন 200 টাকা বা 300 টাকা, এটা একটা এক্সিকিউটিভ চার্জ দিবে। তাদের ট্রেনের নিরাপত্তা পুরোটা বাংলাদেশকে, এমইউতে 5 দেখেন আপনার আছে, বাংলাদেশকে বহন করতে হবে, নিরাপত্তা বিধান করতে হবে। এবং তাদের ট্রেন যখন চলে যাবে কোনো কাস্টম করতে পারবে না, কোনো কাস্টম হবে না, কোনো চেকিং হবে না। যেভাবে সিলগালা থাকবে ওইভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। আপনি যে কথাটা বলছেন যে এটার এমইউতে এই জিনিসটা চিন্তা করার দরকার, কিন্তু এমইউ তো স্বাক্ষর হয়ে গেছে, আর চিন্তা করার তো কোনো সুযোগ নেই। ব্যাপার স্বাক্ষর হয়ে গেছে, এখন শুধু কার্যকর করবেন। কার্যকর যাকে বলে সেটা হলো চুক্তি, চুক্তি। আর এমইউটা হলো সমঝোতা। আপনি আর আমি তো এগ্রিমেন্ট করছি, এই শর্তগুলির নিচে 2 পক্ষ কিন্তু স্বাক্ষর করছে। আপনি তো একজন সচিব ছিলেন, তাইলে আপনার স্বাক্ষর হয়ে গেলে এখন হলো ফাইনালাইজ হবে, এটা কম্পিউটার হবে, হয়ে স্টাম্পের মধ্যে প্রিন্ট দিয়ে বাইর করে আপনারা নিয়ে যাবেন ফাইল, পররাষ্ট্র সচিব 2 পক্ষের প্রধানমন্ত্রী স্বাক্ষর করে দিবে। বাকি আছে এইটুক, কিন্তু এমইউ তো হয়ে গেছে, যা আছে তাই তো। এখানে তার নতুন করে কিছু সংযোজন করতে পারবেন না। তাহলে আমরা আজকে প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে বুঝাইতে চায়, সেটা হলো কি, মনির ভাই একটা কথা বলি, কারণ হ্যাঁ শেষ করে দিচ্ছি। আমাদের দেশে একটা প্রবাদ আছে, ফাটা বাসে যদি কল লাইটকে যায়, আব্বা কেন আল্লাহ ও ছাড়ানোর কোনো কায়দা নেই। এই প্রধানমন্ত্রী, এ বাংলাদেশ, এই আওয়ামী লীগ, তারা এই দেশটারে ফাটা বাক্সের মধ্যে আটকাই দিছে। এখন আব্বা ডাকেন আর আল্লাহ ডাকেন, ছুটার কোনো পথ নেই।